হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজকে আমি ইতিহাসের একটা টপিক হরপ্পা ও বৈদিক সভ্যতা নিয়ে 30টা প্রশ্ন এনেছি। 30টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। সুতরাং আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ মিসলেনিয়াস, তারপরে হচ্ছে আমাদের ক্লার্কশিপ, পুলিশের যে সমস্ত পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষাতেই কিন্তু এগুলো কাজে লাগবে। তো তোমরা দেখতে থাকো এবং তোমরা নিজেরা দেখো যে তোমরা আমার বলার আগে কটা পারছো। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হরপ্পার শিলালিপি? এটা কি হবে? চিত্রলিপি। এটাকে ইংরাজিতে কি বলে? পিক্টোগ্রাফি। পিক্টোগ্রাফি। ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবে, হরপ্পা সভ্যতার মানুষ যারা ছিল তাদের লেখার স্টাইলটা ছিল এরকম, ডান দিক থেকে আসবে প্রথমে বাঁ দিক, তারপর আবার এরকম নিচের থেকে আবার এরকম বাঁ দিক থেকে ডান দিক, এইভাবে ওরা লিখতো। ঠিক আছে, লেখার স্টাইলটা এরকম ছিল। তো এই স্টাইলটাকে কি বলে? বাউস্ট্রোফেডন বলে। কি বলে? বাউস্ট্রোফেডন। বাউস্ট্রোফেডন। তো এটা একটু মাথায় রাখবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? সিন্ধু সভ্যতার সময়কাল কোনটা? এটা কি হবে? অপশান ডি, তাম্রপ্রস্তর যুগ। ঠিক আছে। আমরা জানি এই সমস্ত সভ্যতার সময়কাল আমরা কিভাবে বের করি? কার্বন 14 দ্বারা। ঠিক আছে, এটাও পরীক্ষায় দিয়ে দেয়। এবং সিন্ধু সভ্যতার টাইম পিরিয়ড কত ছিল কার্বন 14 দ্বারা যেটা জানা গেছে? 2300 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত ছিল সিন্ধু সভ্যতার টাইম পিরিয়ড। ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? সিন্ধু সভ্যতা, এটা হবে অ্যাকচুয়ালি সিন্ধু সভ্যতাকে কি বলা হয়? ঠিক আছে, একটু টাইপিং এ মিস্টেক হয়েছে। সিন্ধু সভ্যতাকে কি বলা হয়? এটা কি হবে? অবশ্যই অপশান এ, সিন্ধু সভ্যতা ছিল শহর ভিত্তিক, তাই না? গ্রামীণ সভ্যতা ছিল কোনটা? বৈদিক। গ্রামীণ ছিল হচ্ছে বৈদিক সভ্যতা, বা ইংরেজিতে বললে ভেদিক সভ্যতা। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে? সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন? এখানে দেখো অপশান অনুযায়ী হবে অপশান সি, রাখালদাস ব্যানার্জি। অ্যাকচুয়ালি কি হয়, আমরা জানি হরপ্পা মহেঞ্জোদারো, তাই না? প্রথমে আসে হরপ্পা, তারপরে আসে মহেঞ্জোদারো। হরপ্পা আবিষ্কার হয়েছিল 1921 সালে, যেটা করেছিল কে? দয়ারাম সাহানি। ঠিক আছে। তার পরের বছরই অর্থাৎ 1922 সালে তৈরি আবিষ্কার হয় কি? মহেঞ্জোদারো, যেটা কি আবিষ্কার করে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আমাদের বাঙালি লোক রাখাল দাস ব্যানার্জি, উনি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন। তো এখানে অপশান অনুযায়ী কিন্তু অপশান সি যাচ্ছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। এটা কোনটা ছিল? লোহা ওদের অজানা ছিল। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করত? এটা হবে কি? অপশান ডি, সুমের। ঠিক আছে, এটা মাথায় রাখবে, সুমেরের সাথে হরপ্পা সভ্যতার লোকেরা বা হরপ্পাবাসীরা বাণিজ্য করত। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো কোনটি? এটা কি হবে? এটা হবে তামা। ওরা যখন তামা আবিষ্কার হলো, এই তামা আর টিন এইটা মেশালো, তাহলে কি হলো? এই দুটো মিশিয়ে করলো ব্রোঞ্জ, তাই না? প্রথমে তামা আবিষ্কার করলো এবং তার সাথে পরে টিন মিশিয়ে প্রথমে ব্রোঞ্জ করেছিল, তাই না? এই ব্রোঞ্জ যে সংকর ধাতু, কিসের সংকর ধাতু, এটাও কিন্তু পরীক্ষা আসে, সুতরাং এটাও ইম্পর্টেন্ট। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? মানে সোজা কথা হচ্ছে, হরপ্পা যে পুরো সভ্যতা আছে তার মধ্যে যে একটা বড় স্নানাগার পাওয়া গেছিল, সেটা কোন সাইটে পাওয়া গেছে? সেটা কি হবে? সেটা হবে অপশান সি, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এই যে স্নানাগারটা ছিল, ওটা মোটামুটি 180 ফুট লম্বা ছিল, আর 108 ফুট ছিল চওড়া। ঠিক আছে, দৈর্ঘ্য ছিল 180 ফুট আর প্রস্থই ছিল 108 ফিট, আর এর হাইট ছিল আবার 8 ফিট। ঠিক আছে, এইটা হচ্ছে তার আয়তন। বোঝা গেল? তো এইটা একটু মাথায় রাখবে। শুধু তাই নয়, মহেঞ্জোদারো থেকে আরো অনেক কিছু পাওয়া গেছিল, যেমন হচ্ছে ডান্সিং গার্ল। ডান্সিং গার্ল পাওয়া গেছিল। ঠিক আছে, তারপর গ্রেট গ্র্যানারি। ঠিক আছে, এটা গ্রেট বার্থ, গ্রেট থাকলেই সেটা মহেঞ্জোদারো মেরে দেবে। গ্রেট গ্র্যানারি। ঠিক আছে, গ্রেট গ্র্যানারি, গ্রেট বার্থ, এগুলো সব হচ্ছে মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে?
সিন্ধু সভ্যতার একটি বড় বন্দর ছিল। বন্দর মানি আমরা কি জানি, ইংরেজিতে যাকে ডকইয়ার্ড সাইট বলে, সেটা ছিল গুজরাটের লোথালে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, হরপ্পা কোন অঞ্চল, মানে হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত? এটা কি হবে? দেখো, হরপ্পা যে পুরো সিভিলাইজেশনটা ছিল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এখানে দুটো জায়গায় ধান চাষ হতো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে লোথাল, যেটা অপশানে আছে, এর সাথে আরেকটা ছিল রংপুর। ঠিক আছে, এখানেও হাস্ক পাওয়া গেছে, অর্থাৎ এখানেও ধান চাষ হতো। নেক্সট 11 নম্বর প্রশ্নটা কি বলছে, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? এটা কি হবে? অপশান সি, কালীবঙ্গাল। ঠিক আছে, এই নামটা এসছিল কালীবঙ্গাল, ভালো করে ভাঙো। কালী মানে কালো, ঠিক আছে, আর ওখান থেকে বঙ্গাল থেকে, অ্যাকচুয়ালি বেঙ্গল থেকে বঙ্গাল। ঠিক আছে, তাহলে ব্ল্যাক বেঙ্গল। ঠিক আছে, ওই হাতের যে পড়ে না কালো বেঙ্গল যেগুলো হয়, তো ওখান থেকে কিন্তু এই নামটা এসছিল। ঠিক আছে, নেক্সট 12 নম্বর প্রশ্নটা কি বলছে, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? দেখো, মানে হরপ্পা সভ্যতার প্রচুর সাইট গুজরাটে পাওয়া গেছিল, তো বলছে কোন সাইটটা গুজরাটে নেই। সুটকোটোটা গুজরাটে আছে, লোথাল তো ডকইয়ার্ড সাইট অবশ্যই গুজরাটে আছে, ধোলাবিরা সেও গুজরাটে আছে, বানওয়ালি এটা গুজরাটে নেই। এটা কোথায় আছে? এটা আছে হরিয়ানায়। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতীয় সঙ্গীতের উৎস নিম্নলিখিত কোন বেদ? আমরা জানি 4টে বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব, তাই না? ভারতীয় যে সঙ্গীত তার উৎস কিন্তু অপশান বি, সাম। ঠিক আছে, সাম বেদ থেকেই কিন্তু ভারতীয় সঙ্গীতের মানে জন্ম আর কি। তোমরা মনে রাখবে, যদি ভুলে যাও সাম, তো এখান থেকে শ্যামা মনে রাখবে, সাম থেকে শ্যামা মনে রাখতে অসুবিধা হয়ে যায়, মানে অসুবিধা নেই কোনো, শ্যামা সঙ্গীত। ঠিক আছে, সাম থেকে শ্যামা সঙ্গীত মনে রাখবে, তো ওখান থেকেই হচ্ছে উৎস, এইভাবে একটু মনে রাখতে পারো। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পুরাণের মোট সংখ্যা কটি? এটা কি হবে? 18টা। ঠিক আছে, মোট পুরাণ হচ্ছে 18টা। আচ্ছা, এখানে বলে দিই উপনিষদ কটা আছে। উপনিষদ হচ্ছে আছে 108টা। ঠিক আছে, দর্শন কটা? দর্শন আছে তোমার 6টা। বেদাঙ্গ কটা আছে? বেদাঙ্গও আছে 6টা। এগুলো ডিটেল জানতে হবে না। বেদাঙ্গ 6টা হচ্ছে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প। এগুলো অত ডিটেল জানতে হবে না, জাস্ট কোনটা কে কত আছে ওটা একটু জানবে, ওগুলো পরীক্ষায় আসে। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে, সভা সমিতি নামে দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল কোথায়? ঠিক আছে, এটা কোথায় হবে? আমরা জানি ঋগ্বেদেই ছিল এই দুটো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সভা ও সমিতি নামে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, ঋগ বৈদিক যুগে নিম্নলিখিত দেবতাদের মধ্যে কে আবির্ভূত হয়নি? এটা কে হবে? শিব। ঠিক আছে, ইন্দ্র ছিল, মরুত ছিল, অদিতি ছিল, শুধুমাত্র শিব সেই সময় আবির্ভূত হয়নি, তো তাই জন্য অপশান হবে অপশান সি, শিব। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? এটা কি হবে? এটা হবে অপশান সি, সাবিত্রী। এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে। ঠিক আছে, গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে? তাহলে হচ্ছে কি উত্তর সাবিত্রী। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি হবে? 1500 সাল থেকে 1000 সালের মধ্যে হচ্ছে বৈদিক সাহিত্য রচিত হয়। আমি বলে দিই, দেখো তোমরা প্রথমেই পড়ো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা হচ্ছে 2300 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত আছে। তারপরে শুরু হয় আমাদের বৈদিক যুগ। বৈদিক যুগ মোটামুটি 1500 বিসি থেকে 600 বিসি পর্যন্ত বৈদিক যুগ চলে, কিন্তু এটাকে দুই ভাগে ভাগ করা হয়। 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত কি হচ্ছে? আদি বৈদিক যুগ, এবং এই 1000 বিসি থেকে 600 বিসি পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, তো এই যে মানে 1500 থেকে 1000, এই সময় কিন্তু বৈদিক সমস্ত সাহিত্য টাহিত্য কিন্তু মেন মেন জিনিসগুলো লেখা হয়ে গেছিল, তাই এই প্রশ্নটাই দিয়েছে, এবং তার উত্তর অপশন সি, 1500 থেকে 1000। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে, আর্য কথার অর্থ কি? আর্য কথার অর্থ কি? ইংরাজিতে বললে হয় আর্য হচ্ছে রেস, আর বাংলায় যদি বলা হয় অপশান বি, জাতি বিশেষ। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে, কোন প্রাচীন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার
উল্লেখ পাওয়া যায়। এটা কি হবে? অপশান এ ঋগ্বেদ। মাথায় রাখবে ঋগ্বেদের দশম যে মণ্ডল হচ্ছে সেটা হচ্ছে পুরুষ সূক্ত। ঠিক আছে, সেখানে কি বলা আছে? ব্রহ্মা, ব্রহ্মার মুখ থেকে যারা তৈরি হচ্ছে তারা হচ্ছে ব্রাহ্মণ, বাহু থেকে যারা তৈরি হচ্ছে তারা হচ্ছে ক্ষত্রিয়, থাই থেকে যারা তৈরি হচ্ছে তারা হচ্ছে বৈশ্য, আর পা থেকে যারা তৈরি হচ্ছে তারা হচ্ছে শূদ্র। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এটা কোথায় লেখা আছে? পুরো এই সিস্টেমটা আছে আমাদের ঋগ্বেদে। নেক্সট 21 নাম্বার প্রশ্ন কি বলছে? ভারতের কোথায় আর্যরা স্থায়ী বসতি স্থাপন করেছিল? আমরা সবাই জানি পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চলে, সুতরাং পাঞ্জাব হবে এর উত্তর। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে? প্রাচীনতম বেদ কোনটি? এটা খুবই সিম্পল কোশ্চেন, ঋগ্বেদই হচ্ছে সব থেকে প্রাচীন। নেক্সট 23 নম্বর প্রশ্ন কি বলছে? উপনিষদগুলো সংকলিত হয়েছিল মোটামুটি কত সালে? এটা কি হবে? খ্রিস্টপূর্ব 600 অব্দে। খ্রিস্টপূর্ব 600 অব্দে হচ্ছে উপনিষদগুলো সংকলিত হয়েছিল। নেক্সট 24 নম্বর প্রশ্ন কি বলছে? হরপ্পা সভ্যতার আকৃতি কেমন ছিল? এটা কি হবে? হরপ্পা সভ্যতা অনেকটা ত্রিভুজ আকৃতি ছিল। আমি বলে দিই কেন ত্রিভুজ আকৃতি ছিল। ধরে নাও এইটা হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে? তো হরপ্পা সভ্যতা উত্তর দিকে যে জায়গাটা ছিল সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মান্ডা। ঠিক আছে, উত্তর দিকে হচ্ছে মান্ডা, মানে হরপ্পা সভ্যতার একদম উত্তর বিন্দু হচ্ছে মান্ডা। দক্ষিণ বিন্দুর নাম কি ছিল? দাইমাবাদ। ঠিক আছে, গুজরাটের ওখানে দাইমাবাদ। পশ্চিম বিন্দু একদম পশ্চিমে সেই ইরাক ইরান ওইসব জায়গায় সেটা হচ্ছে কি? এটা হচ্ছে সুটকো টোডা, এই সরি সুটকো জেন্ডার। সুটকো জেন্ডার। আর এখানটা একদম কাছেই দেখো, মানে একদম মানে উত্তরপ্রদেশের কাছে আলমগীরপুর বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ওর পূর্বতম স্থান। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এই চারটে বিন্দু যদি আমি জুড়ি, মোটামুটি দেখো এই যে বিন্দুটা এটা এর কাছেই প্রায়। তাহলে দেখো এই শেপটা অনেকটা ত্রিভুজের মতো হয়ে যাচ্ছে, তাই না? তা হরপ্পা সভ্যতা ওই জন্য ত্রিভুজ আকৃতিই বলা হয়, বুঝতে পারলে? কেননা হচ্ছে পূর্বতম যে স্থানটা আলমগীরপুর, সেটা কিন্তু প্রায় একদম মানে কি বলবো, মানে কাছেই হয়ে গেছে। সেই তুলনায় বিস্তৃতিটা এই দিকটা এরকম বেশি ছিল, তো এই জন্যই ওকে ত্রিভুজ আকৃতি বলা হয়। তোমরা সবাই জানো 8 লক্ষ স্কোয়ার কিলোমিটার জুড়ে আর কি, মানে 8 লক্ষ স্কোয়ার কিলোমিটার জুড়ে এই হরপ্পা সভ্যতা বিস্তৃত ছিল, এটাও পরীক্ষায় আসে। নেক্সট 25 নম্বর প্রশ্ন কি বলছে? সিন্ধু সভ্যতার কোথায় সিটাডেল পাওয়া যায়নি? সিটাডেল মানে উঁচু স্থান, ধরে নেওয়া হয় ওখানে সমাজের গণ্যমান্য ব্যক্তিরাই ওখানে থাকতো। সেটা কোথায় পাওয়া যায়নি? চানুদারোতে পাওয়া যায়নি। এর থেকে দুটো জিনিস বোঝা যায়, হয় চানুদারোতে কোনো গণ্যমান্য ব্যক্তি থাকতো না, জাস্ট লোয়ার কাস্ট মানুষ বলো বা লেবার টাইপের মানুষ তারাই থাকতো। আর দুই, চানুদারোতে কোনো রকম কোনো বিদ্বেষ ছিল না, ঠিক আছে, ভাগাভাগি ছিল না, সবাই একসাথেই থাকতো। এতে এই মানে এই যে ইনফরমেশন সিটাডেল পাওয়া যায়নি, এখান থেকে দুটো কথাই কিন্তু আসে। আর চানুদারোতে একটা মানে 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 বিড়াল একটা একটা কুকুর একটা বিড়ালকে তাড়া করছে, এরকম একটা পায়ের ছাপ আর কি পাওয়া গেছিল। নেক্সট 26 নম্বর প্রশ্ন কি বলছে? মেসোপটেমিয়ানরা হরপ্পা সভ্যতার মানুষদের কি বলে সম্বোধন করত? এটা কি হবে? এটা হবে মেলুহা। ঠিক আছে, অপশান ডি মেলুহা। দেখো বাকিগুলো দেখো, অপশান এতে দেখো আমি দিকু দিয়েছি। তোমরা যখন আমি তোমাদের সাঁওতাল বিদ্রোহ পড়িয়েছিলাম তখন বলেছিলাম সাঁওতাল বিদ্রোহে ওখানকার যে মানুষরা ছিল তারা কিন্তু ইংরেজ বা জমিদারদের দিকু বলতো। ঠিক আছে, চুয়ার বিদ্রোহ তোমরা পড়েছিলে। ঠিক আছে, তো চুয়ার মানে অ্যাকচুয়ালি যদি আমি একদম মানে সোজাসুজি তর্জমা করি, চুয়ার মানে কিন্তু শুয়োর, বুঝতে পারলে? আর পাইক, পাইক বিদ্রোহ তোমরা পড়েছিলে, 1824 সাল নাগাদ হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, এই পাইক বিদ্রোহ, পাইক কারা ছিল জানো? যারা হচ্ছে জমিদার টমিদারদের বন্দুক ধরতো। ধরো শিকারে যাচ্ছে জমিদার, কিছু লোক থাকতো তো যারা বন্দুক ধরে নিয়ে যেত, তারা হচ্ছে পাইক। বিশেষ করে উড়িষ্যায় এরকম মানে টাইটেলের মানুষ বেশি পাওয়া যায়, এখনো আছে পাইক টাইটেল, দেখবে তোমরা অনেক পাবে, ম্যাক্সিমামটাই কিন্তু উড়িষ্যায়। নেক্সট 27 নম্বর প্রশ্ন কি বলছে? বৈদিক যুগে জনের প্রধানকে কি বলা হতো? এটা কি হবে? অপশান সি গোপ। আচ্ছা চলো আমি একটু বলে দিই। বৈদিক যুগে ছোট্ট ছোট্ট গ্রাম ছিল, সেগুলোকে কি বলা হতো? সেগুলোকে গ্রাম বলা হতো। ঠিক আছে, এই কিছু গ্রাম মিলে হয়ে যেত কি 20। ঠিক আছে, মানে 20 মানে আর কিছু নয়, একটা বড় গ্রাম হয়ে গেল।
এরকম আরো কিছু বিষ নিয়ে কি হতো, জন। বুঝতে পারলে? মানে অ্যাকচুয়ালি এই বিষ, জন এগুলো সবই হচ্ছে বড় এরিয়া জুড়ে। মানে ধরো আমি কোথায় আছি এখন? ধরো আমি বারুইপুরে থাকি। তো কিছু এরকম বারুইপুর শহর, রাজপুর শহর, ঠিক আছে? এরকম ছোট, ছোট কিছু শহর মিশিয়ে কি হচ্ছে? দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে যাচ্ছে। আবার এরকম কিছু দক্ষিণ চব্বিশ পরগনা মিলে কি হচ্ছে? দক্ষিণবঙ্গ হয়ে যাচ্ছে। আবার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মিলে পুরো পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে। তাই না? এরকমই একটা ব্যাপার। তো এরকমই এটা অ্যাকচুয়ালি ২০ মানে হচ্ছে বড় গ্রাম। আর জন মানে আরো বড় গ্রাম। আর এটা যখন আরো বড় হয়ে যায় তখন মহাজন হয়ে যায়, তাই না? মহাজন হয়ে যায় এবং সেখান থেকেই কিন্তু মহাজনপদ ব্যাপারটা এসছিল। তো যাই হোক, এই যে গ্রাম থাকতো, এই গ্রামের যে হেড থাকতো তাকে কি বলা হতো? তাকে বলা হতো গ্রামণী। ঠিক আছে? এই যে বিশের যে হেড থাকতো তাকে বলা হতো বিশপতি। আর জনের যে প্রধান থাকতো তাকে বলা হতো গোপ। এটা একটু মাথায় রাখবে। আমি অপশানে দেখো গ্রামণী, বিশপতি, গোপ তিনটেই দিয়েছিলাম। তো এইভাবেই হচ্ছে ব্যাপারটা পুরো চলে। ঠিক আছে? তো এটা আর কিছুই নয়, মানে তুমি ভেবে দেখো না, তোমার তুমি যে এরিয়ায় থাকো, যদি গ্রামে থাকো, তোমার ছোট মানে পঞ্চায়েত সদস্য তোমার ওখানে থাকে, তাই না? তারপরে তার একটা লেভেল উঠলে তুমি দেখবে পঞ্চায়েত প্রধানকে দেখতে পাবে। পঞ্চায়েত প্রধানের একটা লেভেল উঠলে পঞ্চায়েত সভাপতিকে দেখতে পাবে। তার এক লেভেল উপরে উঠলে সভাধিপতিকে দেখতে পাবে। ঠিক ওরকম থ্রি টায়ারে যেমন আমাদের পঞ্চায়েত চলে, তখন কিন্তু ওরকমই চলতো ব্যাপার স্যাপার। নেক্সট ২৮ নম্বর প্রশ্ন কি বলছে? কার মতে আর্যরা এশিয়া থেকে এসেছিল? অ্যাকচুয়ালি মধ্য এশিয়া বলা উচিত। মধ্য এশিয়া থেকে এসেছিল কার মতে? দেখো, আর্যরা কোথা থেকে এসছে এটা নিয়ে অনেক লোক অনেক কথা বলেছে। যাই হোক, তো মধ্য এশিয়া থেকে এসছে এটাই ধরে নেওয়া হয় যে এটাই ঠিকঠাক। তো এটা বলেছিলেন ম্যাক্স মুলার। ঠিক আছে? অপশন এ ম্যাক্স মুলার। তিলক মানে বালগঙ্গাধর তিলক বলেছিল আর্যরা মেরু অঞ্চল থেকে এসছে। ঠিক আছে? আর এই পেদান হাঁকা ইনি কি বলেছিলেন? ইনি বলেছিলেন জার্মানি থেকে এসছে। ঠিক আছে? আবার আমাদের যে দয়ানন্দ সরস্বতী আছে, যিনি গো ব্যাক টু বেদাস বলেছিলেন, তো এই দয়ানন্দ সরস্বতীর মতে আর্যরা এসেছিল তিব্বত থেকে। তো এরকম নানান লোক নানান কথা বলেছে। যাই হোক, ২৯ নম্বর প্রশ্ন কি বলছে? হরপ্পা কোনটি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য? অপশান এতে বলছে মাতৃতান্ত্রিক, অপশান বিতে বলছে নদীমাতৃক, আর অপশান সিতে বলছে নগরকেন্দ্রিক, আর অপশান ডিতে বলছে অল অফ দ্য অ্যাবাব। কি হবে উত্তর? অপশান ডি অল অফ দ্য অ্যাবাব। কেন না? হরপ্পা সভ্যতা মাতৃতান্ত্রিক, নদীমাতৃক ও নগরকেন্দ্রিক, এইভাবেই আমরা মনে রাখি, তাই না? নেক্সট ৩০ নম্বর প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন বলছে আর্যদের ভারত আগমনের কথা জানা যায় কোন লিপি থেকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি হবে? এটা হচ্ছে বগজকই লিপি থেকে। ঠিক আছে? বাকিগুলো দেখা যাক। বলছে গঞ্জাম লিপি। গঞ্জাম লিপি কার সম্পর্কে জানা যায় গঞ্জাম লিপি নিয়ে? দেখো আমি বলি, শশাঙ্ক হচ্ছে আমাদের বাংলার ছেলে, তাই না? শশাঙ্ক হচ্ছে গ্রামের ছেলে, গ্রামগঞ্জের ছেলে। তো সেখান থেকে গঞ্জাম মনে রাখবে, মানে শশাঙ্ক। ঠিক আছে? দেখো জুনাগড় লিপি। জুনাগড় লিপি মানে কি? এই ভারতবর্ষের কোন জায়গাটা জুনাগড় আছে? এই জায়গাটায়, তাই না? গুজরাটের নিচের জায়গাটায়। তো এই জায়গাটা হচ্ছে জুনাগড় শিলালিপি, তাই না? এই জুনাগড় কার কথা বলা হতো? রুদ্র দানবের কথা বলা হতো, তাই না? মানে জুনাগড় লিপি থেকে আমরা রুদ্র দানবের কথা জানতে পারি, যার কিন্তু এরিয়া এইটা ছিল। নাসিক প্রশস্তি, নাসিক মানে মহারাষ্ট্রর উপর থেকে তৈরি হচ্ছে, তাই না? আমার এখনো আছে নাসিক শহর। নাসিক শহর থেকে কোন নদী বেরিয়েছে? কমেন্ট বক্সে সবাই লিখবে। তো ওই নাসিক শহর আছে। তো নাসিক শিলালিপি মানে নাসিক প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি? গৌতমী পুত্র সাতকর্ণীর কথা জানতে পারি, তাই না? যেটা লিখেছিল কে? গৌতমী বলশ্রী। শুধু তাই নয়, এই গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীকে কি বলেছিল জানো? পিয়ারলেস ব্রাহ্মণ। পিয়ারলেস ব্রাহ্মণ। ফিয়ারলেস নয়, পিয়ারলেস। পিয়ারলেস মানে কি বলতো? পিয়ারলেস, আমাদের পিয়ারলেস হসপিটাল আছে না, যে অতুলনীয়, ঠিক আছে, যার কোনো তুলনা হয় না। এই নাসিক প্রশস্তিতে কিন্তু সাতকর্ণীকে ওইটাই বলা আছে। বুঝতে পারলে? তো যাই হোক, এই ছিল আজকে আমার ৩০টা প্রশ্ন। তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কটা পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এইরকম প্রশ্ন উত্তর পেতে গেলে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও। স্টে টিউন অ্যান্ড বাই।